আচ্ছা, লেটস গেট ব্যাক। রাইদাও অন করে দিছে। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পারচেজিং পাওয়ার প্যারিটি। এটা আরেকটা থিওরি। সো পারচেজিং আমি যদি একটু রিকল করি, আইআরপি যেটা নিয়ে কাজ করছে, আইআরপি কাজ করছে হলো যে আমরা কি বলে, যেখান থেকে যদি দেখায়নি, মানে ইন্টারেস্ট রেটের ডিফারেন্সের কারণে আমাদের ফরওয়ার্ড মার্কেটে আমাদের এক্সচেঞ্জ রেটের কি চেঞ্জ আসে সেটা নিয়ে তো আইআরপি কাজ করলো, এবং আইআরপি তখন বললো যে মানে ইন্টারেস্ট রেট হয়তো আমাদের কাছে চোখে দেখে মনে হতে পারে যে হ্যাঁ এই দেশে বেশি এই দেশে কম, কিন্তু আসলে ইনভেস্ট করলে আসলে খুব একটা লাভ হবে না, বিকজ এক্সচেঞ্জ রেটে এই জিনিসটা অ্যাডজাস্টেড হয়েই যাবে। এটা হলো আইআরপির থিওরিটা। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পারচেজিং পাওয়ার প্যারিটি। পারচেজিং পাওয়ার প্যারিটি। সো পারচেজিং পাওয়ার প্যারিটি, এটাকে আমরা শর্টকাট এখন থেকে পিপিপি বলবো। তো এখানে যদি আসি, সো পারচেজিং পাওয়ার প্যারিটিতে বলা হয়েছে যে এই জায়গাটাতে আসার আগে, আচ্ছা এই জায়গাটাতে আসার আগে একটা থিওরি বুঝায় আসি, তাহলে হেল্পফুল হবে। এই জায়গাটা একটু ভালো করে দেখি আমরা, হ্যাঁ। সো ধর কোন একটা দেশে যদি ইনফ্লেশন বেড়ে যায় তখন কি কি ঘটনা ঘটে, মানে সাবসিকুয়েন্ট ইভেন্টস গুলো কি হয়, এই জায়গাটা একটু ধরে নে সবাই। ধর এরকম অবস্থায় আছে, আমরা এখন ইউএসএ তে আছি, আর আরেকটা দেশ হলো জাপান। এখন ইউএসএ তে ইনফ্লেশন আমরা ধরে নিচ্ছি আগে ছিল 2%, এখন এটা বেড়ে যে হয়ে গেল 5%। আচ্ছা, এই যে ইনফ্লেশনটা বাড়লো, এটা সাবসিকুয়েন্ট কি কি ইফেক্ট পড়বে এই জায়গাটা একটু আমরা ভালো করে চিন্তা করি। ইনফ্লেশন বাড়ার কারণে তোর ইউএস এর প্রোডাক্ট গুলার দাম বেড়ে গেল না কমে গেল? ইউএস এর প্রোডাক্ট, হোম প্রোডাক্ট বেড়ে গেল, দাম বেড়ে গেল। সো দাম যদি বেড়ে যায় তাহলে কি আমি বেশি বেশি করে এক্সপোর্ট করতে পারবো নাকি পারবো না? এক্সপোর্ট পারবো পারবো? না, শুনিনি। পারবো না, রাইট। মানে কারণ এক্সপোর্ট আমার এই অনেক প্রোডাক্টের গুলো এক্সপেন্সিভ দাম হয়ে বেশি যেতে হয়ে পারে। গেছে, আর দাম বেশি হয়ে গেলে বিদেশিরা তো আমার কাছ থেকে কিনতে চাইবে না, সো আমার এক্সপোর্টটা ফল করবে। আচ্ছা, এরপরে আমি যদি ইয়াতে দেখি, যেহেতু আমার দেশে ইনফ্লেশন বেশি আর জাপানে হয়তো ইনফ্লেশনের চেঞ্জ হয় নাই, সো আমার দেশের মানুষজন মানে আমেরিকান মানুষজন গুলো তখন কি করবে, বলবে আচ্ছা ঠিক আছে আমার কিনাই লাগবে, আমি আর এই দেশ থেকে কিনবো না, আমি জাপান থেকে কিনা শুরু করবো। তাহলে আমার কি হবে, ইম্পোর্টের ভ্যালু, ইম্পোর্ট বেড়ে যাবে না? কারণ আমি তখন জাপান থেকে কিনা শুরু করব। আচ্ছা, ইম্পোর্ট বেড়ে গেল, এক্সপোর্ট কমে গেল। সো এই ঘটনাগুলো ঘটার কারণে এখন দেখো, যদি তুমি ইম্পোর্ট করো, ইম্পোর্ট করা মানে কি, যে তুমি আসলে তোমার ডলার গুলা বিদেশে পাঠিয়ে দিচ্ছ বা ডলার গুলাকে তুমি সেল করে দিচ্ছ। আর এক্সপোর্ট কমে যাওয়া মানে হলো মানুষজন আর তোমার কাছ থেকে ডলার কিনতেছে না। মানে এক্সপোর্ট করতে হলে তো অবশ্যই তাকে ডলারে পেমেন্ট করা লাগতো, বাট সে তো এখন আর তোমার কাছ থেকে এক্সপোর্টই করে না, তো তোমার ডলারের ডিমান্ডটা কমে গেছে। তাহলে ডলারের ডিমান্ড ফল করলো, আর সাপ্লাই, যেহেতু এখানে ইম্পোর্ট বেড়ে যাচ্ছে তাহলে সাপ্লাই বেড়ে গেল। তো সবকিছু মিলে ডলার কি এখন অ্যাপ্রিসিয়েট করবে না ডেপ্রিসিয়েট করবে? ডলার ডেপ্রিসিয়েট করবে। ডেপ্রিসিয়েট করবে, কারণ ডলারের এখন ডিমান্ড কমে গেছে, যেহেতু ডিমান্ড কমে গেছে তাহলে ডলারের দাম কমে যাবে, দাম কমে যাওয়া মানে ডলার ডেপ্রিসিয়েট করবে। তো এখান থেকে আমরা শর্টকাটে কি বুঝলাম, সেটা হলো যে ইনফ্লেশন যখন বাড়বে তখন একটা কারেন্সি ডেপ্রিসিয়েট করবে। আবার বলতেছি, ইনফ্লেশন যদি বাড়ে তখন কারেন্সি ডেপ্রিসিয়েট করবে, মানে কারেন্সির ভ্যালুটা কমে যায়। আচ্ছা, এটা হলো আমাদের ছোট করে থিওরিটা। ইনফ্লেশন বাড়লো তাই ডিমান্ড ফর কারেন্সি কমে গেল, এক্সপোর্ট কমে গেল, হায়ার প্রাইসের কারণে ইম্পোর্টিং বেড়ে গেল, ডাউনওয়ার্ড প্রেশার অন কারেন্সি, তো সবকিছু মিলে দ্য ডলার উইল ডেপ্রিসিয়েট। এখন আমরা আজকে যে থিওরিটা নিয়ে কথা বলবো সেই থিওরিটা হলো পিপিপি, মানে পারচেজিং পাওয়ার প্যারিটি। এটা হলো অ্যাটেম্পটস টু কোয়ান্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন এন্ড এক্সচেঞ্জ রেট। মানে ও বের করে যে এই যে আমি মাত্রই কথাটা বললাম না, যে আমার ইনফ্লেশন বাড়লে এক্স ইয়াটা কি বলে, আমার নিজের কারেন্সিটা ডেপ্রিসিয়েট করাইতে হবে। সো এখন কত পার্সেন্ট ডেপ্রিসিয়েট করবে, 2%, 3%, কি হবে না হবে, এই জিনিসটা নিয়ে কাজ করা হলো পারচেজিং পাওয়ার প্যারিটি। ও, এখন পারচেজিং পাওয়ার প্যারিটি মানে পিপিপি দুই ধরনের হইতে পারে। একটা হলো অ্যাবসলিউট ফর্ম আর একটা হলো রিলেটিভ ফর্ম।
সো অ্যাবসলিউট আর রিলেটিভের মধ্যে পার্থক্য কোন জায়গায়? অ্যাবসলিউটটা আসলে পৃথিবীতে হয় না, এটা ইমপ্র্যাকটিক্যাল, এটা আনরিয়ালিস্টিক। মানে ও বলতেছে যে যদি পৃথিবীতে কোনো ধরনের ব্যারিয়ার না থাকতো, যে যার মতো করে কিনতে পারে, বেচতে পারে, কোনো ধরনের ইমপারফেকশনস নাই, তখন কি হবে? কনজিউমার্স উইল শিফট দেয়ার ডিমান্ড টু হোয়ার এভার প্রাইসেস আর লোয়েস্ট। সো স্যার একটা এক্সাম্পল দিল যে ব্রাজিলে যদি গরুর মাংসের দাম কম হয়, তখন বাংলাদেশি মানুষজন কি করবে? তখন তারা ব্রাজিল থেকে কেনা শুরু করবে। কিন্তু এটা তো আসলে সবসময় সম্ভব না, কারণ ব্রাজিল আমাদের আমাদের দেশ থেকে অনেক দূরে। সো এখান থেকে এটাকে ইম্পোর্ট করে আনা, এটা শিপিং চার্জ, আরো অনেক কিছু মিলে আসলে আমাদের খুব একটা লাভ হবে না। সো অ্যাবসলিউট ফর্ম অফ পিপিপি তে এই অ্যাজাম্পশনটা করা হয়, যে আমরা তখন ধরে নিচ্ছি যেখানে প্রাইস কম সেই জায়গায় হলো আমাদের সমস্ত ডিমান্ড গুলা চলে যাবে। আরেকটা কথা বলা হয়েছে যে প্রাইসেস অফ দ্য সেম বাস্কেট অফ গুড ইন টু ডিফারেন্ট কান্ট্রিজ শুড বি ইকুয়াল হোয়েন মেজার্ড ইন কমন কারেন্সি। সো তার অর্থ হলো যে এখানে বইয়ে একটা এক্সাম্পল ছিল যে একটা বার্গার যদি আমি ইউএস থেকে কিনি, হয়তো বা আমার পড়লো 1.5, আর আমি যদি মালয়েশিয়া থেকে কিনি তখন হয়তো বা আমার পড়লো রিঙ্গিত হিসাবে লেটস সে 40, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, 40 রিঙ্গিত পড়লো। সো ওরা বলতেছে যে একটা বার্গারের দাম যদি ইউএসএ তে 1.50 এবং মালয়েশিয়াতে রিঙ্গিত 40 হয়, তার মানে অ্যাকচুয়ালি 1.50 আর 40 রিঙ্গিত অ্যাকচুয়ালি সেম জিনিস, এটা ওরা বলতে চায়। মানে অ্যাবসলিউট ফর্ম অফ পিপিপি তে যে সেম বাস্কেট অফ গুডস তুমি যেই দেশ থেকেই কিনো না কেন, এটাকে যদি আমি একটা কমন কারেন্সিতে কনভার্ট করে নিই, তাহলে আমি দেখবো যে সবসময় এটা ইকুয়ালি হবে। হাউএভার ইট ইজ নট অলওয়েজ দ্য কেস। আমরা তো দেখি যে বার্গারের দাম আসলে অনেক চেঞ্জ হয়, এক এক দেশে এক এক রকম হতেই পারে, কারণ কস্ট অফ ডুইং বিজনেস ইজ নট ইকুয়াল ইন বোথ কান্ট্রিজ। কিন্তু অ্যাবসলিউট ফর্ম অফ পিপিপি তে দিস ইজ অ্যান অ্যাজাম্পশন যে ইফ ইউ পারচেজ দ্য সেম থিং, সেম কোয়ান্টিটি, সেম বাস্কেট অফ গুডস ইন টু ডিফারেন্ট কান্ট্রিজ, this should be equal in price if you convert it into a common currency। আচ্ছা, যেটা আসলে ইমপ্র্যাকটিক্যাল, এটা পৃথিবীতে খুব কমই ঘটে। এবার আমরা আসলে রিলেটিভ ফর্ম অফ পিপিপি, যেটা মোর প্র্যাকটিক্যাল ইন নেচার। এখানে বলা হয়েছে, যেটা নিয়ে আমাদের আসলে পুরো ম্যাথ, পুরো থিওরি বা পুরো চ্যাপ্টারটা আমরা এটা নিয়ে কাজ করব, রিলেটিভ ফর্ম অফ পিপিপি। সেখানে বলা হয়েছে রেট অফ চেঞ্জ ইন প্রাইসেস অফ বাস্কেটস শুড বি কম্পারেবল ওয়েন মেজার্ড ইন কমন কারেন্সি, যেটা এখানে আমাদের যে বইয়ের মধ্যে আছে। Relative form of PPP. It accounts for the market imperfections. Okay. This form of PPP suggests the rate of change in price of those baskets should be comparable when measured in a common currency, assuming that this happens. So এটা কথাটা অনেকটা এরকম, আমরা একটা এক্সাম্পল দেখে মনে আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। Assume that US and UK trade extensively among each other and they have zero inflation currently. Now suppose that US experience a 9% inflation while UK experience 5% inflation. So inflation in US মানে হোম কান্ট্রি হলো 9%, আর inflation in the foreign country হলো 5%. So under these conditions, PPP theory suggests that the British pound should appreciate by 4%. এই যে এদের মধ্যে যে পার্থক্যটা আছে, 4% যে পার্থক্য, সেই জিনিসটাকে কে ঠিক করে দেবে? আমার ব্রিটিশ পাউন্ডটা অ্যাপ্রিশিয়েট করবে 4%। তাহলে যেটা হবে, ইউএস কনজিউমার্স উইল হ্যাভ টু পে 9% মোর ফর ব্রিটিশ প্রোডাক্টস দেন দে হ্যাভ পেইড ইন দ্য ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম স্টেট। দ্যাট ভ্যালু ইজ ইকুয়াল টু দ্য 9% ইন ইউএস প্রোডাক্ট। সো দ্য এক্সচেঞ্জ রেট উইল বি অ্যাডজাস্টেড ইন বোথ দ্য কান্ট্রিজ। সো পিপিপি থিওরি যেটা নিয়ে কাজ করতেছে সেটা হলো যে যদি আমাদের দুই দেশের মধ্যে ইনফ্লেশনের পার্সেন্টেজে কোনো ডিফারেন্স থাকে, সেই ইনফ্লেশনের পার্সেন্টেজটা অফসেট হবে এক্সচেঞ্জ রেটের পার্থক্যের মাধ্যমে বা এক্সচেঞ্জ রেটের অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। এরপরে রেশনাল বিহাইন্ড পিপিপি থিওরি, এটা একটু তোমরা পড়ে নিও, এটা আমি এখন বলতেছি না, আমি ডিরেক্ট ডিরাইভেশনে চলে যাচ্ছি। ওকে, সো ডিরাইভেশনটা আমরা একটু ভালো করে দেখি এখন। এখন আমরা করব হলো ডিরাইভেশন অফ পিপিপি। ওকে, ফার্স্টে আমি কয়েকটা নোটেশন লিখে রাখি। একটা নোটেশন হলো আইএইচ, তার মানে হলো ইনফ্লেশন হোম আমাদের দেশে। আইএফ মানে হলো ইনফ্লেশন ফরেন। তারপর
এইচ মানে হলো প্রাইস ইন্ডেক্স হোম, এফ মানে হলো প্রাইস ইন্ডেক্স ফরেন, আর কি লাগবে আমার? আর আচ্ছা, আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ইএফ। ইএফ মানে হলো পার্সেন্টেজ চেঞ্জ ইন ভ্যালু অফ ফরেন কারেন্সি। আচ্ছা, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো এরকম আছে, ডলার 1.50 পার পাউন্ড, এটা এখন হয়ে গেছে ডলার 1.52 পার পাউন্ড। আমাকে কি একটু কেউ বের করে বলতে পারো যে এখানে ইএফ এর ভ্যালুটা কত? দেখি এটা ক্যালকুলেট করতে পারো কিনা। আগে 1.50 ছিল, এখন 1.52 হয়ে গেছে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইএফ? তার মানে এটা 1.33% বাড়লো। এটাই বোঝায় যে এই এটা। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমাকে বলো যে ইএফ যে 1.33% আসলো, আমি তো এখানে বলছি পার্সেন্টেজ চেঞ্জ ইন ভ্যালু অফ ফরেন কারেন্সি, 1.33 এটা কিন্তু পজিটিভ আসছে। সো আমি যদি একটু জিজ্ঞেস করি আমার কোন কারেন্সিটা অ্যাপ্রিশিয়েট করলো আর কোন কারেন্সিটা ডেপ্রিশিয়েট করলো, জাস্ট এই নাম্বারটা দেখে আমাকে বলো কারেন্সি অ্যাপ্রিশিয়েট করলো কোনটা আর ডেপ্রিশিয়েট করলো কোনটা। আমি যখন দেখলাম +1.33%, তার মানে কোন কারেন্সি, পাউন্ড অ্যাপ্রিশিয়েট করলো নাকি ডলার অ্যাপ্রিশিয়েট করলো? একটু পাউন্ড অ্যাপ্রিশিয়েট করলো, কারণ হচ্ছে যে চেঞ্জটা ফরেন কারেন্সিতে একটা পজিটিভ আসছে। হ্যাঁ, চেঞ্জটা যেহেতু ফরেন কারেন্সি পার্সপেক্টিভে লেখা, তাই কারেন্সি অ্যাপ্রিশিয়েট করলে পাউন্ড করবে এবং কারেন্সি ডেপ্রিশিয়েট করলে ডলার করবে। এই এই ইন্টারপ্রিটেশন গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের পরের ম্যাথ গুলো করতে বুঝতে বা সহজ হবে। আচ্ছা, ঠিক আছে, চলো এবার আমরা একটা ফর্মুলা তৈরি করি। আচ্ছা, আমরা জানি কি বলছিলাম মাত্রই, যে আমরা আসলে যে দেশ থেকে কিনি না কেন এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে, অফসেট হয়ে যাবে, বিকজ এক্সচেঞ্জ রেটে অ্যাডজাস্টমেন্ট আসবে এবং তারপর দেখা যাবে যে দুই দেশে আসলে দাম দাম সমান হয়ে গেছে। সো আমরা এখন একটা ইকুয়েশন তৈরি করি, চলো। সো ফার্স্ট অফ অল আমরা এখন বর্তমানে আমাদের দেশে আছি। আমাদের দেশে একটা প্রোডাক্টের দাম এখন বর্তমান প্রাইস পিএইচ ধরলাম, যে প্রাইস ইন্ডেক্স এত, মানে 100 টাকা বা 100 ডলার এরকম। সো আমাদের দেশে যদি এখন ইনফ্লেশন হয় তাহলে ওই জিনিসটার দাম এখন বেড়ে যাবে কত, 1+IH ক্যাপিটাল আই দিয়ে, ততটুকু বেড়ে যাবে। ওকে, এবার আমরা চিন্তা করি হলো বিদেশের অবস্থা কি। বিদেশে একটা প্রোডাক্ট ছিল পিএফ, এখন ওদের দেশে যদি ইনফ্লেশন হয় তাহলে 1+IF বেড়ে যাবে। ভালো কথা। এখন কিন্তু এটা তো কিসে আসলো, এটা তো হলো পাউন্ডে আসলো, কিন্তু পাউন্ডে হিসাব করে তো লাভ নেই, আমার তো হিসাব করতে হবে এটা ডলারে। সো ডলারে কনভার্ট করে নিলে হলো 1+EF। এই সো ফার্স্টে আমি এই ইকুয়েশনটাকে এস্টাবলিশ করলাম, তারপরে পার্টগুলো সোজা। এখন আমি জাস্ট লিখতে থাকবো 1+EF ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে এটা ওই পাশে নাও। স্লাইডের লেফট সাইডের ডেরিভেশন মানে এটা কি একটু আবার বুঝাবা? সরি, আবার একটু বুঝিনি। ফার্স্ট লাইনটা একটু আবার একটু রিক্যাপ করলে ভালো হবে। মানে এই ডেরিভেশনের পার্টটা, হ্যাঁ এই পার্টটা। আচ্ছা, ইকুয়েশনটা স্টার্ট করলাম এই জায়গাটা না। আচ্ছা, ঠিক আছে। আমি ফার্স্টে হলো কয়েকটা নোটেশন লিখে রাখছি, মানে যাতে করে আমরা পরে এটা লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি আবার শুরু করতেছি। না মানে জাস্ট এই লেফট পার্টটা বুঝাইলেই হবে, ওই রাইট সাইডের পিএইচ পার্টটা। হ্যাঁ, রাইট পার্টটা তো সোজা আছে। ওকে, সো এখন এই একই কনসেপ্টের উপরে বেস করে হলো তোর ফরেনটা চিন্তা কর, যে আমি এখন হলো ইউকে থেকে কিনবো। সো ইউকে তেও আগে লেটস সে 100 টাকাই দাম ছিল, তাহলে এখন যদি ইউকে তেও তো ইনফ্লেশন হয়েছে না, সো ইউকে তে কতটুকু ইনফ্লেশন হয়েছে, কিছু একটা পার্সেন্টেজ ইনফ্লেশন হয়েছে। সো এটা কি হয়ে গেল 1+IF। তো আমরা ধরে নিলাম যে এটা ধর 5% হয়েছে, তাহলে 100 × 1.05। কিন্তু এটা তো তোর হলো ইয়ার পার্সপেক্টিভে হলো, কি বলে, ইউকের পার্সপেক্টিভে হলো বা ইউকের দেশে হলো। সো আমরা না একটা কথা মাত্রই বললাম যে পিপিপি কি বলে, যে যদি এদের মধ্যে মানে ইনফ্লেশনের যদি মধ্যে কোনো পার্থক্য থাকেও সেই জিনিসটা অ্যাডজাস্ট কে করে দিবে, এক্সচেঞ্জ রেট।
হ্যাঁ এক্সচেঞ্জ রেটটা এটাকে ঠিক করে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এক্সচেঞ্জ রেটে তাহলে কি একটা কারেকশন আসবে, হয় পজিটিভ হবে নয় নেগেটিভ হবে, কিছু না কিছু একটা হবে। মানে এমন হতে পারে যে এটা 1.02 হয়ে যেতে পারে, অথবা এটা হয়ে যেতে পারে 0.98, মানে কিছু না কিছু একটা হবে, তাই না? হ্যাঁ। সো আমরা এটাই লিখে রাখতেছি যে 1 প্লাস ই এর আমরা কত কত পার্সেন্ট চেঞ্জ হবে সেটা তো আমি জানি না, জাস্ট আমি এটা ইকুয়েশন হিসেবে লিখে রাখছি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন তুই যদি এটাকে জাস্ট একটু এদিক সেদিক করস তাইলে কি তুই এখন তোর ইকুয়েশন মানে এই ইএফ এর পার্সপেক্টিভে তুই বের করতে পারবে যে 1 প্লাস ইএফ ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে এটা ওই পাশে পাঠায় দে, পিএইচ আই সরি 1 প্লাস আইএইচ, আর এখানে হলো পিএফ 1 প্লাস আইএফ, শেষ। দেয়ারফর ইএফ ইজ ইকুয়াল টু, আচ্ছা এই জায়গাটা আরেকটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা হলো আমরা একদম পিপিপি শুরুতে কি বলছিলাম জানো, যে দুই দেশেই প্রাইস ইন্ডেক্স সমান, এই কথাটা আমি বলে দিয়েছিলাম না একদম শুরুতেই, পিএইচ আর পিএফ হলো সমান। যদি পিএইচ আর পিএফ সমান হয় তাহলে কি এই দুইটা জিনিস কাটা চলে যাবে না? তো যদি কাটা যায় তাহলে 1 প্লাস আইএইচ থাকলো, এখানে 1 প্লাস আইএফ থাকলো, আর এখানে একটা -1 থাকলো। এই ইকুয়েশনটা দিয়ে আমাদের প্রত্যেকটা ম্যাথ করা লাগবে। আচ্ছা প্রাইস ইনডেক্স বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি? প্রাইস ইনডেক্স বলতে বোঝাচ্ছে হলো এরকম অনেকটা যে ধরো একটা বাস্কেট অফ গুডস কিনতে আমেরিকাতে ধরো, মানে আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি যে একটা কমন কারেন্সির পার্সপেক্টিভে, একটা বাস্কেট অফ গুডস কিনতে আমেরিকাতে কত টাকা লাগে বা কত পয়েন্ট লাগে, আর ইউকেতে কত পয়েন্ট লাগে, বুঝাইতে পারছি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা মানে একটা বাস্কেট অফ গুডস ধরো এবিসি প্রোডাক্ট আছে, সেটা যদি আমি একটা কমন কারেন্সি, মানে ওদের দুই দেশের কারেন্সি তো আলাদা, বাট আমি যদি কারেন্সিটাকে ইগনোর করি, জাস্ট একটা কারেন্সিতে চিন্তা করি, তখন আমাদের দুই দেশ থেকে কিনতে গেলে আমরা বলতেছি দুই দেশে আমার সেম পয়েন্ট খরচ করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি প্রাইস ইন্ডেক্স। আচ্ছা সো আমরা যেহেতু ধরে নিচ্ছি যে আমাদের ইনিশিয়াল প্রাইস ইন্ডেক্সটা সমান ছিল, এই কারণে এই পিএইচ এবং পিএফটা কাটা চলে যাচ্ছে, এবং পিএইচ পিএফ কাটা যে আমরা এই ইকুয়েশনটা লাস্ট মতো পাচ্ছি। ওকে, তো আমরা এটাই লিখলাম এখানে। এখন আমরা কিছু ম্যাথ করব। এই এখান থেকে আসলে একটা আবারও ওই লাইন ড্র করে নিয়েছি, এটা আমার মনে হয় পারবি তোরা। গ্রাফ গুলাতে না আসে আমি ডিরেক্ট ম্যাথ গুলা দেখাই দিই, কারণ ম্যাথ গুলাই তো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে বেশি। আসলে বদরু স্যারটা বলা যায় না স্যার, ম্যাথ থিওরি কেমনে কেমনে দেয়। আমি আসলে থিওরি গুলাতে একটু ডিটেলসে যাচ্ছি না, কারণ দিস রিকোয়ার্স আ বিট অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা তোদের বই পড়ে পড়ে বুঝতে হবে। আমি আর কি জাস্ট ধরাই দিচ্ছি যে এই জায়গাগুলোতে আর কি মেইন জায়গাগুলো, কারণ ক্লাস তো বিশাল লম্বা হয়ে যাবে, কারণ এতগুলা থিওরি তো বেশ লম্বা লম্বা ক্লাসেস। গ্রেটফুল ফর হোয়াটএভার ইউ ডু দিহান। থ্যাংক ইউ সো মাচ। এখন ডিরাইভেশনটা হয়ে গেল, আমি এখান থেকে একটা ম্যাথ দেখাই দিই, তাহলে কারণ ম্যাথগুলো ডিরেক্টলি করে ফেললে তখন বুঝতে সহজ হয়। চল আমরা একটা ম্যাথ করি, এটা আমি মাদুরার বই থেকে করতেছি। হ্যাঁ এটা করব না, নাম্বার 5টা করব। না সরি নাম্বার 5 করব না, নাম্বার 5 হলো আইএফই, এটা এখনো আসে নাই। আচ্ছা আমি বলে দিচ্ছি একটু। প্রত্যেকটাই কেন আইএফই, পিপিপি কই, এই যে পিপিপি শুরু হয়েছে। একটু দাঁড়া আমি একটু ম্যাথটা খুঁজে আনি।
সবগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন। এটা করব রাইট পাইছি। এস্টিমেট, এটা হলো 18 নাম্বার ম্যাথটা, এস্টিমেটিং ডেপ্রিসিয়েশন ডিউ টু পিপিপি। হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা করতেছি 18 নাম্বার ম্যাথটা। দিহান কিছু ম্যাথ দেখায় দিলে ওগুলো প্র্যাকটিস করতাম, ওগুলো একটু পরে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এস্টিমেটিং ডেপ্রিসিয়েশন ডিউ টু পিপিপি, এই ম্যাথটা আমরা এখন করতেছি। হ্যাঁ সবাই, কোশ্চেনটা এরকম ছিল, অ্যাজিউম দ্যাট দ্য স্পট এক্সচেঞ্জ রেট অফ ব্রিটিশ পাউন্ড ইজ $1.73। সো আমাকে ভ্যালুটা দিয়ে দিছে, ভ্যালুটা হলো এস ইজ, সবাই একটু খাতা কলম রাখি সাথে, 1.73 পার পাউন্ড। How will the spot rate adjust according to PPP if the UK experiences an inflation rate of 7% while US experiences an inflation rate of 2%? তাহলে আমি আমার ইনফ্লেশন IH, মানে আমার নিজের দেশে হলো 2% ইনফ্লেশন হয়, আর UK তে হয় ইনফ্লেশন 7%। এখন বলছে যে হোয়াট উইল বি দ্য অ্যাডজাস্টেড স্পট রেট। অ্যাডজাস্টেড স্পট রেট, এটা খুবই খুবই ভালো একটা কোশ্চেন। সবাই আমরা এটা ভালো করে দেখি যায়। আমি ফর্মুলাটা আগে লিখি, EF ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি যেন ছিল, 1 প্লাস IH 1 প্লাস IF মাইনাস 1। আমি যদি ভুল লিখে থাকি একটু জানাও। আমার মনে হচ্ছে মিরে স্যার এই কোশ্চেনটা দিছিল, যেটা বলতেছিল মুশফিক যে সিলেবাসের বাইরে। কোনটা, 18 নাম্বারটা? হ্যাঁ, এই টাইপের কোশ্চেন ছিল, এরকম কিছু হতে পারে। আচ্ছা এটা সমস্যা, এখন যেহেতু মানে ফাইনালে আসে, ফাইনালে তো সবই সিলেবাসের মধ্যে, এখন এটা নিয়ে কথা বলা লাভ নেই। আচ্ছা, ইকুয়ালস, এখন IH এর ভ্যালুটা আমরা এখানে ইনসার্ট করি। সবাই একটু আমাকে কেউ একটু হেল্প করে, ভ্যালুটা কত আসবে? -0.0467, এরকম একটা ভ্যালু আসছে। আচ্ছা, এটা আমি যে ছোট্ট করে জিজ্ঞেস করলাম যে এটা ইন্টারপ্রিটেশনটা কি, আমাকে একটু বলতে পারবে কেউ যে এইটার ইন্টারপ্রিটেশনটা কি, মানে এই যে এই ভ্যালুটা কি বোঝাচ্ছে? ফরেন কারেন্সি কি হলো? ডেপ্রিশিয়েট করতেছে। রাইট, ডেপ্রিশিয়েট করলো। কতটুকু ডেপ্রিশিয়েট করলো? আমি যদি এটা পার্সেন্টে বলি তাহলে প্রায় 4.67%। হ্যাঁ, অর -4.67%। এই জায়গাটা না খুব সুন্দর একটা জিনিস দেখ, এদের মধ্যে নিজেদের মধ্যে পার্থক্য কত ছিল আমাকে বলতো? ইনফ্লেশনের মধ্যে পার্থক্য 5%, তাই না? দেখ, আমি যদি হোম আর ইয়ার ডিফারেন্সটা দেখি, আমি সুন্দর করে লিখি, যদি আমি IH এবং IF এর পার্থক্যটা দেখি, আমি দেখতেছি 2% -7%, which will be -5%। আর আমার কি নাম এটার এক্সচেঞ্জ রেটের ডিফারেন্সটা আমি কত দেখলাম? মোটামুটি ভাবে -5% এর কাছাকাছি আসছে না? এটাই পিপিপি থিওরি কাজ করে। এই পিপিপি থিওরি এটাই বলে যে ইনফ্লেশনের মধ্যে যতটুকু ডিফারেন্স, আমার এক্সচেঞ্জ রেটেও ঠিক তত পার্সেন্টই চেঞ্জ হবে, অ্যাপ্রক্সিমেটলি তত পার্সেন্ট চেঞ্জ হবে। কারণ হলো আমি যদি এখানে দেখি, আমার কিন্তু ইনফ্লেশন ইন ইউকে ইজ মাচ হায়ার। সো তখন কি করতে হবে? ওর কারেন্সিটাকে তত পার্সেন্ট ডেপ্রিশিয়েট করাইলে দুই দেশের ভ্যালু সমান হবে, মানে দুই দেশের প্রাইস সমান হয়ে যাবে। আচ্ছা, সো আমি পিপিপি থিওরিটা আসলে ম্যাথের মাধ্যমে বুঝাই ফেলছি, কিন্তু ম্যাথটা শেষ হয় নাই। ম্যাথটা বলছে যে হোয়াট উইল বি দ্য অ্যাডজাস্টেড স্পট রেট। তাহলে অ্যাডজাস্টেড স্পট রেটটা কত হবে আমরা একটু ক্যালকুলেট করি। যে আমার শুরু হয়েছিল, মানে আমার বর্তমান স্পট রেট ছিল 1.73, সেটা তাহলে এখন হয়ে যাচ্ছে 1 প্লাস হবে না, কারণ এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে 1 মাইনাস 0.0467। যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাস লিখতাম, এখানে মাইনাস থাকায় মাইনাস লিখছি। তারপর এটা যদি আমি ক্যালকুলেশন বসাই, কত আসতেছে? এখানে ইএফটা কি? ইএফটা হলো তোমার পার্সেন্টেজ চেঞ্জ ইন ভ্যালু অফ ফরেন কারেন্সি। মানে আগে তোমার, আমি একটু বলতেছি, এটা আমার ক্যালকুলেট করে কত আসছে? 1.6492, তাই না? এটা আসছে না? এটার অর্থ হলো যে আগে 1 পাউন্ড বিক্রি হইতো 1.73 দিয়ে, এখন বিক্রি হচ্ছে 1.6492 দিয়ে। সো এই যে দেখো 5%-এর একটা ফল করলো না পাউন্ডের ভ্যালুতে,
এটাকে আমরা বলছি ইএফ। মাজিদ বুঝছো? আচ্ছা, এইটাই ক্যালকুলেশনটা। আচ্ছা, এখানে 5% ছিল ইনফ্লেশন রেটের ডিফারেন্স, আর এখানে আসছে -4.67%। দুটো তো একদম যে ইকুয়াল না, তাহলে আমরা তো এটা বলতে পারি না যে পিপিপি হোল্ড করতেছে বা আচ্ছা না, মানে পিপিপির মেইন ইকুয়েশনটা এটা, মানে -4.67% হলো তোমার পিপিপি হোল্ড করে। কিন্তু আমি বলতেছি মানে যে আমরা যদি একদম অ্যাপ্রক্সিমেটলি ধরি তাহলে কি দ্যাট উইল বি রাফলি -5%। বলা যায়, হ্যাঁ। মানে একদম অ্যাপ্রক্সিমেশন করলে তখন -5%, তখন ডিফারেন্স উইল বি ভেরি নেগলিজিবল। তুমি -4.67 আর -5%, দ্যাট ভেরি ডিফারেন্ট, মানে নেগলিজিবল ডিফারেন্স থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি এটাতে ব্যাক করি, আচ্ছা আমি হলো থিওরির মাঝখানে একটা ম্যাথ করে ফেললাম যাতে করে বুঝতে পারি আর কি ঘটনা ঘটতেছে। এটাই এখানে ড্রয়িং হিসাবে দেখানো হয়েছে, এটাই এখানে আছে। আমি আর এত ডিটেলসে যাচ্ছি না। এখন এই কোশ্চেনটা মিডে আসছে, বাট এটা স্টিল কোয়াইট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়াই পিপিপি ডাজ নট হোল্ড, মানে রিয়েল লাইফে দেখা যায় যে পিপিপি মানে যত পার্সেন্ট হওয়ার কথা তত পার্সেন্ট অ্যাডজাস্টমেন্ট হয় না। অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণ হলো এই কয়েকটা ফ্যাক্টর। এক্সচেঞ্জ রেট শুধুমাত্র যে ইনফ্লেশনের উপরে করে তা না, এটা ইন্টারেস্ট রেট, ইনকাম লেভেল, গভর্নমেন্ট কন্ট্রোল, এক্সপেকটেশন অফ ফিউচার, কি জানো ফিউচার ইনফ্লেশন নাকি যেটা ছিল। তো এইটা একটা থিওরি, এটা একটু বাসায় নিজেরা মুখস্থ করে নিও, কারণ এটা থিওরি হিসেবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, আমরা আরো একটা ম্যাথ দেখতে পারি। আসলে ম্যাথ আর দেখে লাভ নাই, আমি এখানে একটু বলে দিই কি কি আছে। আর রেশনালটা বলছি, ডিরাইভেশনটা কেমনে হয়েছে আমি মাত্রই বলছি, সবই বলছি। ইউজ পিপিপি টু এস্টিমেট, এটাও আমি মাত্রই বললাম। তারপর সিম্পলিফাইড পিপিপি রিলেশন, এখানে এটাই বলছে যে সিম্পলিফাই করলে, মানে যে তোমার মাত্র যে কোশ্চেনটা ছিল না যে এটাতে আমি একদম এক্স্যাক্টলি ইকুয়াল পাচ্ছি না, হ্যাঁ, বাট তুমি যদি একদম রাফ এস্টিমেশন করো দ্যাট উইল বি রাফলি ইকুয়াল, এটাই বলতেছি আমি, রাফলি ইকুয়াল হবে। ওকে, ঠিক আছে। তারপরে বাকি অংশগুলো একটু তোমরা দেখে নিও, বাট আমি পিপিপিটা কভার করে দিছি। আমি পিপিপিটাকে যদি আরেকবার রিকল করি, পিপিপি হলো এটাকে কোয়ান্টিফাই করে দ্য রিলেশনশিপ বিটুইন, এত দূরে চলে গেলাম, দাঁড়াও, এই যে পাইছি, দ্য রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন এন্ড এক্সচেঞ্জ রেট, এটা নিয়ে কাজ করে হলো পিপিপি, কোয়ান্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন এন্ড এক্সচেঞ্জ রেট। এবং এখানে এই থিওরিটা বলা হয় যে তুমি যেই দেশ থেকে কিনো না কেন ইউ উইল হ্যাভ দ্য ইকুয়াল পারচেজিং পাওয়ার, যেই দেশেই কিনি না কেন। এন্ড দেন আমরা একটা ম্যাথ করছি, আমরা ম্যাথটা দেখছি এবং আমরা এগুলোকে হিসাব করছি। আচ্ছা, একটা গ্রাফ আছে, গ্রাফটা একটু নিজেরা দেখে নিও। এরপরে আমরা আজকে আরেকটা টপিকে আসবো, এন্ড দ্যাট উইল বি দি এন্ড, হুইচ উইল বি ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট। আমি আইআরপি আর পিপিপি দুইটা নিয়ে কথা বলছি। আচ্ছা, আমার কার্সারটা কেমন যেন অদ্ভুত ভাবে কাজ করতেছে, এটা সেভ করি। এবার ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু শর্টকাটে কেউ একটু বলবা আইআরপি কোন রিলেশনশিপটা দেখে আর পিপিপি কোন রিলেশনশিপটা দেখে? আইআরপি হচ্ছে ইন্টারেস্ট রেট আর এক্সচেঞ্জ রেট, আর পিপিপি হচ্ছে ইনফ্লেশন রেটের সাথে এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, ঠিক বলছো। আর পিপিপি কি নিয়ে দেখে? ইনফ্লেশন রেট আর এক্সচেঞ্জ রেট। রাইট, ইনফ্লেশন রেট আর হলো এক্সচেঞ্জ রেট। সবাই এটা মনে আছে আমাদের? আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট। ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট, এইটা বলতে পারো এই দুইটা উপরের যে দুইটা থিওরি আমরা মাত্র পড়ে আসছি, এই দুইটাকে যদি আমরা মার্জ করে ফেলি তাইলে আমরা পেয়ে যাব। কেমনে দেখো তো? আচ্ছা,
ইন্টারেস্ট রেটের সাথে এক্সচেঞ্জ রেট আর ইনফ্লেশনের রেটের সাথে এক্সচেঞ্জ রেট। ফিশার ইফেক্ট যেভাবে কাজ করে, ফিশার ইফেক্ট হলো তোমার ইন্টারেস্ট রেটকে ইউজ করে ইনফ্লেশন রেটটাকে কি বলা যায় এস্টিমেট করে, আর ওই ইনফ্লেশন রেটটা দিয়ে তোমার এক্সচেঞ্জ রেটটাকে এস্টিমেট করে। আমি আবার একটু সহজভাবে বলি, দেখো পারচেজিং পাওয়ার প্যারিটি এটা কি নিয়ে কাজ করতেছিল, যে ইনফ্লেশন রেট কত হবে না হবে। কিন্তু পৃথিবীতে মানে লাইক আমি যদি তোমাকে বলি যে আগামী বছর বাংলাদেশে কত ইনফ্লেশন রেট হবে, এটা কি আজকে বসে কারো পক্ষে বের করা সম্ভব? মানে কেউ কি বলতে পারবে যে আমার আগামী 2025 সালে ইনফ্লেশন হবে 10%? এটা কি বলা সম্ভব? অ্যাকচুয়ালি সম্ভব না, তাই না? কারণ আমরা তো ফিউচারে কি হবে সেটা তো আমরা জানি না। তো ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট এই জিনিসটাকে হলো বেটার করে, যেহেতু আমরা ইনফ্লেশন কত হবে সেটা জানি না, সো তখন ওরা এভাবে করে চিন্তা করে নমিনাল ইন্টারেস্ট রেট is equal to real interest rate plus expected inflation rate. Okay, সো আমি যদি এরকম বলি, আমাদের রিয়েল ইন্টারেস্ট রেট মানে হলো যে মানে সাধারণত মানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর একজন সেভার টিপিক্যালি যত পার্সেন্ট রিকোয়ার করে। সো স্যার বলছিল যে এটা রাফলি 2% এর মতো হয়। সো আমি যদি বলি যে আমাদের দেশে বর্তমান ইন্টারেস্ট রেট লেটস সে 11%, সো যদি 11% হয় তাহলে আমরা আমাদের দেশে কত পার্সেন্ট ইনফ্লেশন হবে এটা ধরে নিচ্ছি, বলো তো? 9%। 9%। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের দেশে ইনফ্লেশন হবে 9%। আর ইউএসএ তে ধরা যায়, ধরতেছি আমরা যে আমরা দেখলাম যে ব্যাংকে ওদের ব্যাংকে যদি টাকা রাখি তাহলে আমাকে দিবে 5%, তাহলে ওদের ইনফ্লেশন কত পার্সেন্ট ধরতেছে? 3%। 3% ইনফ্লেশন। তাইলে আমি যদি এখন 9% আর 3% কে যদি মাইনাস করি তাহলে আমি কত পার্সেন্টের পার্থক্য পাচ্ছি? 6%। তাইলে পিপিপি থিওরি আমাকে কি বলে, যে ইনফ্লেশনের মধ্যে যত পার্সেন্ট পার্থক্য ইএফ এর ভ্যালু 6%ই হবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ও আচ্ছা, এটা শুরু হইছে হচ্ছে ইন্টারেস্ট রেট দিয়ে, মানে তো রিয়েল ইন্টারেস্ট রেট সেমই থাকতেছে। হ্যাঁ, রিয়েল ইন্টারেস্ট রেট যদি আমরা অ্যাজিউম করে নেই যে সেম থাকে, সেন্ট্রাল এক্সপেক্টেড আর ওটা ইন্টারনমিনাল ওটা সেম ডিফারেন্স হবে। মানে আমি যদি তাহলে আরেকটু সহজভাবে বলি, পিপিপি থিওরি হলো একদম ডাইরেক্টলি ইনফ্লেশন নাম্বারটাকে ইউজ করে হলো তোমার এক্সচেঞ্জ রেটটাকে ক্যালকুলেট করে। কিন্তু রিয়েলিস্টিকলি স্পিকিং কেউ কখনো ইনফ্লেশনের ভ্যালু জানে না, মানে আগামী 1 বছর পরে ইনফ্লেশন কত হবে এটা কেউ কখনো বলতে পারবে না। সো এটার একটা বেটার বেঞ্চমার্ক হলো আমরা যদি আমাদের ব্যাংকের রেটটা দেখি, মানে নমিনাল ইন্টারেস্ট রেটটা যদি দেখি, তখন আমরা মোটামুটি ধারণা করতে পারি যে হ্যাঁ নেক্সট 1 ইয়ারে আমাদের ইনফ্লেশন কত হইতে পারে। সো ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট এই জিনিসটাকে ব্যবহার করে। সো যেহেতু নমিনাল ইন্টারেস্ট আমরা এরকম ধরে নিচ্ছি যে আমাদের ইউএসএ তে হলো 11% আর ইউকে তে হলো 5%, ইউকে তে হলো 5%, তাইলে আমার এখানে আসতেছে 9%, এখানে আসতেছে 3%। সো আমি যখন এটাকে একটা সাবট্রাকশন করলাম যে আইএইচ মাইনাস আইএফ, সেটার ভ্যালু আসছে 6%, তাহলে ইএফ এর ভ্যালুটাও রাফলি 6% আসবে অ্যাকর্ডিং টু পিপিপি। এই জিনিসটাকেই বলা হয় ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট। বুঝাই ফেলছি, ডান। আচ্ছা, ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট আর পিপিপির মধ্যে একদম বেসিক পার্থক্যটা কি? এটাই কি যে ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্টে আমরা হচ্ছে যে ইন্টারেস্ট রেট থেকে ক্যালকুলেশনটা করে আসতেছি, এরকম কিছু? হ্যাঁ, ফিশার ইফেক্টে হলো তুমি নমিনাল ইন্টারেস্ট রেটকে ব্যবহার করে এক্সপেক্টেড ইনফ্লেশনটা বের করতেছো এবং তারপরে তুমি এক্সচেঞ্জ রেটের সাথে অ্যাডজাস্ট করতেছো, সেটা হলো ফিশার ইফেক্ট। আর পারচেজিং পাওয়ার প্যারিটিতে তুমি ডিরেক্ট ইনফ্লেশনের ডিফারেন্সিয়ালের উপরে বেস করে তোমার এক্সচেঞ্জ রেট, মানে ওখানে তুমি ইন্টারেস্ট রেটটা দেখতেছো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওইখানে যদি এই জায়গাটা আরেকবার দেখেন, হ্যাঁ ওইখানে আমি ইনফ্লেশন রেটগুলো জানি অলরেডি। হ্যাঁ, ধরো তুমি একদম উইথ সার্টেনটি জানো। সো পারচেজিং পাওয়ার প্যারিটিতে এখানে দেখো, এই জায়গাটা দেখো, পারচেজিং পাওয়ার প্যারিটি কাজ করে হলো ইনফ্লেশন রেট ডিফারেন্সিয়াল, সেটা দিয়ে হলো স্পট মার্কেট বা স্পট রেটটাকে চেঞ্জ করে ফেলে। দ্য স্পট রেট অফ ওয়ান কারেন্সি উইথ রেসপেক্ট টু অ্যানাদার উইল চেঞ্জ
in reaction to the differential in inflation rates between the two countries. Consequently, the purchasing power for consumers when purchasing products will be similar. যেটাই মাত্র বললাম। আর ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট বলে the spot rate will change with differential in the nominal interest rate between the two countries. কেন? And thus with the expected inflation rate differential. So ইনফ্লেশন আইএফই বা ফিশার ইফেক্টে হলো একটা লেয়ার বেশি। বুঝতে পারলাম? হ্যালো। সো আইএফই হলো ফার্স্টে নমিনাল ইন্টারেস্টটা দেখে, ওইটা ইউজ করে ওরা এক্সপেক্টেড ইনফ্লেশন রেটটা বের করে এবং ওই এক্সপেক্টেড ইনফ্লেশন রেটটাকে ইউজ করে পিপিপির ফর্মুলা দিয়ে তারা ইএফটা ক্যালকুলেট করে। আন্ডারস্টুড? আচ্ছা, সো এইখানে তো তুমি যদি এখন আরেকটা ফর্মুলা এবার ইয়ার জন্য বের করো, আমরা কিন্তু তখন একটা ফর্মুলা লিখছিলাম কার জন্য? পিপিপির জন্য। পিপিপির জন্য আমরা কি ফর্মুলা লিখছিলাম? ডু ইউ রিমেম্বার? EF is equal to 1 plus capital I H bracket 1 plus capital I F minus 1। আর তুমি যখন ফিশার ইফেক্টের জন্য লিখবা তখন লিখতে হবে এভাবে, EF is equal to 1 plus ছোট i মানে হলো ইন্টারেস্ট রেট 1 plus ছোট f minus 1। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ম্যাথ করি। কিন্তু দুইটার ভ্যালু তো সেমই না, ওটা তো অলমোস্ট হ্যাঁ আসলে সেমই হবে। ইনফ্লেশন রেট তো আর ওটা ইন্টারেস্ট রেট সেমই আসতেছে ওখানে। যদি মানে ইয়ার যদি সেমই থাকে, মানে ধর তোকে যদি আমি ইয়া দিয়ে দিই নমিনাল ইন্টারেস্ট রেটগুলো দিয়ে দিই তাইলে কিন্তু তুই এই ফর্মুলায় যাবে। আর যদি তোকে আমি এক্সপেক্টেড সরি ইনফ্লেশনের ভ্যালুগুলো দিয়ে দিই তখন তুই পিপিপি তে যাবে। পিপিপি তে রাইট। মানে ডিপেন্ড করতেছে তোর ইয়ার উপরে, ভ্যালুর উপরে আর কি। আচ্ছা, আমি একটা ম্যাথ দেখাই তারপরে আমরা আজকে শেষ করে দিচ্ছি। এই ম্যাথগুলোর সলিউশন কোথাও নাই না? সলিউশনগুলো একটু খুঁজে খুঁজে বের করতে হয়, যে চেগে আছে। চেক তো আবার চেক গে তো আর ফ্রি, চেক বাইপাস করার ওয়েবসাইট আছে, দেখা দিবেন। আচ্ছা আচ্ছা ওকে। একটু দাঁড়া, আমি একটা ভালো ম্যাথ খুঁজে বের করি। স্যার একবার যে মিডে দিছিল, মিডে একটা কোশ্চেনটা ছিল ছিল নিউজিল্যান্ড ইনভেস্টর না, কানাডা মনে হয়, কানাডা দিছিল। এটা মনে দিছিল, হ্যাঁ এটা দিছিল, হ্যাঁ খুব সম্ভবত। এরকম কিছু একটা দিছিল। আচ্ছা এটাই করি। 39 না? You believe in purchasing power by 39 তুই 39 ই বলছিলি। You believe the real 1 year interest rate is 2%, মানে real interest rate 2%, real interest rate is 3%. Today the kind of what will be the spot rate will be in 1 year. এটা অবশ্য পিপিপির ম্যাথ, মানে আমি আর কি ওই ইয়াটা দেখাতে চাইছিলাম, আইএফই মানে ফিশার ইফেক্টটা দেখাতে চাইছিলাম। আচ্ছা এটা করা যায়, নাম্বার 5 এবং নাম্বার 6টা করা যায়। এই দুইটা ম্যাথ দিয়ে শেষ করে দেব। Assume that the Australian dollar spot rate is 0.90 and the Australian US 1 year interest rates are initially 6%. Then assume that the Australian 1 year interest rate increases by 5% while the US 1 year interest rate remains unchanged. Using this information and the Fisher effect theory, forecast the spot rate.
আচ্ছা, সো আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটার বেসিসে আমি কিছু কথা লিখে রাখি। সো আমি জানি যে বর্তমান স্পট রেট হলো $0.90 পার অস্ট্রেলিয়ান ডলার। তারপর আমি আরো কিছু জানি, যেমন আমার ইন্টারেস্ট রেট গুলো দেওয়া আছে। আমার দেশে ইউএসএ তে হলো 6%, তারপর অস্ট্রেলিয়া মানে ফরেন কান্ট্রিজে আছে হলো, আচ্ছা ফরেন কান্ট্রিজে শুরুতে ছিল 6%, তারপর এটা আরো 5% বেড়ে গেছে। তো 5% বেড়ে যে এটা কত হয়েছে তাহলে 0.11। আর কি আছে, আর এটার কোনো চেঞ্জ আসে নাই, মানে 6%ই আছে, আর কিছু লেখেনি। হোয়াট ইজ দ্য ফোরকাস্টেড স্পট রেট ইউজিং আইএফই থিওরি, ইএফ ইকুয়ালস টু হোয়াট। যেহেতু আইএফই বলে দিছে, তাহলে আইএফই ফর্মুলাটা কি শিখেছিলাম, ইএফ ইজ ইকুয়াল টু 1 প্লাস ক্যাপিটাল আই না স্মল আই, স্মল আই তাই না, 1 প্লাস আইএফ মাইনাস 1। তো এখানে তোরা ক্যালকুলেশন বসা, ভ্যালুগুলো একটু বসা, আমাকে একটু বল কত আসে। -0.45। -0.045 তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা হলো ইএফ এর ভ্যালু। তাহলে আমাদের এখন অ্যাডজাস্টেড বা স্পট রেট আফটার 1 ইয়ার সেটা কত হবে, স্পট রেট ফ্রম 1 ইয়ার এহেড। সো শুরু করছিলাম হলো 0.9 * 1 - 0.90 দিয়ে, সেটা এখন 1 মাইনাস 0.045 দিয়ে যখন হবে তখন আমরা পাবো 0.859। 0.85। ওকে, ভুল লিখছিলাম। কত আসছিল? 0.85কিছু বলতেছে? আচ্ছা, আমরা সবাই এটাই ভাবছিলাম যে আমাদের নেটের প্রবলেম কি। আমি এটা ভাবতেছি যে আমার নেটের প্রবলেম। হ্যাঁ, দিহানের নেটের মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই ম্যাথ তো শেষই, অ্যান্সার তো এই যে এটাই 0.859। ডান। আচ্ছা দিহান, আজকে যা যা পড়লি সবকিছু কি মিড টু সিলেবাসে ছিল? দিহানের নেট চলে গেছে। আচ্ছা, এই সবই কি মিড টু এর সিলেবাসে ছিল? সিলেবাসে ছিল না, বাট স্যার কোশ্চেনই দিছে। মানে এই সবগুলো যা পড়ে এই ফিশার ইফেক্ট এটা মনে নেই। ওকে।
Hello, Dihan, we cannot hear you. ও সরি, মাইক কখন অফ করলাম? আমার মানে ইন্টারনেট চলে গেছিল না? তোমার স্ক্রিনও দেখা যাইতেছে না। এত কথা বলে ফেলছি। আচ্ছা, এখানে কিছু কি দেখা গেছে? এখানে যতটুকু লেখালেখি করছি না, এগুলো আমরা কিছুই দেখিনি। আচ্ছা, আমি তাহলে আবার বলি। দ্য নমিনাল ইন্টারেস্ট রেট হলো 6%, মানে আমেরিকায় ইন্টারেস্ট রেট 6% আছে এবং কানাডাতে হলো তোমার 5% আছে। এবং আমি যে ফিশার ইফেক্ট যখন বলছিলাম না, মনে পড়ে? ফিশার ইফেক্টে কিন্তু আমি বলছিলাম যে যদি রিয়েল ইন্টারেস্ট রেট দুই দেশেই 2% হয় তখন কি হবে, তাই না? কিন্তু এটা তো এমন না যে রিয়েল ইন্টারেস্ট রেটটা তো সবসময় 2% হবে, নট নেসেসারি। এটা তো ডিফারেন্টও হইতে পারে। যেটা হয়েছে আমার, যেমন ইউএসএ তে 2% আর কানাডাতে 3%। তাইলে তুমি একটু হিসাব করে দেখো এখানে তাহলে তুমি কত পাচ্ছ। ইউএসএ তে তুমি পাচ্ছ 6% থেকে 2% বাদ দিলে 4%, আর এখান থেকে 5% থেকে 3% বাদ দিলে থাকে 2%। তাহলে আইএইচ এর ভ্যালু হলো 4% আর আইএফ মানে ক্যাপিটাল আইএফ এর ভ্যালু হলো 2%। এই জিনিসটা বলা হয় হলো ইন্টারেস্ট, আর এই জিনিসটা হলো তোমার ইনফ্লেশন। আমার এতটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ। ওকে, সো এখন আমরা আমাদের যে ফর্মুলাটা আমরা শিখছিলাম না, পিপিপি থিওরির জন্য একটা ফর্মুলা শিখছিলাম, সেই ফর্মুলাতে আমরা এখন এটাকে অ্যাপ্লাই করব। ইএফ, আচ্ছা কেউ কি আমাকে একটু বলতে পারবা কেন আমি কি নাম এটার ফিশার ইফেক্টের ফর্মুলা যেটা ছিল, আমি কেন ফিশার ইফেক্টের ফর্মুলাটা আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি নাই? কে বলতে পারবা? কোশ্চেনটা একবার দেখি। কোশ্চেনটাতে দেখো, আমার কিন্তু নমিনাল ইন্টারেস্ট রেট আইএইচ আইএফ দেওয়া ছিল। দেখো আইএইচ আইএফ দেওয়া আছে, স্টিল আমি কেন আইএফই ক্যালকুলেশনটা মানে ফর্মুলায় যেতে পারলাম না, মানে ফিশার ইফেক্টের ফর্মুলায় আমি কেন যেতে পারলাম না? কারণ আমি হচ্ছে কি পিপি তে বিলিভ করি, এই জন্য। আচ্ছা, সেটা একটা হতে পারে। আর যদি এই শব্দটা এই লেখাটা ধর নাই, তখন স্টিল পারবি না। আচ্ছা, বলে দিচ্ছি। খেয়াল আছে ফিশার ইফেক্ট যখন আমরা বলছিলাম তখন আমরা কি ধরে নিছিলাম? রিয়েল ইন্টারেস্ট রেট দুই দেশেই সমান ধরে নিছিলাম না? ইয়েস। সো এই কারণে আমরা তখন কিন্তু ফর্মুলাটা যখন তৈরি করছি তখন আমরা রিয়েল ইন্টারেস্ট রেটটা কিন্তু একদম বাদ দিয়ে আমরা আমাদের ফর্মুলাটা ক্রিয়েট করছিলাম, তাই না? হ্যাঁ। সো এই কারণে আমি তখন ডিরেক্টলি পারি নাই, ডিরেক্টলি আমি আইএইচ আইএফ বসাইতে পারি নাই। রাদার আমাকে আগে এটাকে ইনফ্লেশনে আনাইতে হয়েছে, তারপরে আমি ম্যাথটা করতে পারবো, এবং সেটা আমি পিপিপি দিয়ে করতে পারবো। ওকে, আচ্ছা ফারহান, ধর আমি ফিশার ইফেক্ট বিলিভ করি, তার মানে কি আমি পিপিপি বিলিভ করি নাকি করি না? যদি ফিশার ইফেক্টে বিলিভ করি তাহলে তো পিপি বিলিভ করি। করি, কারণ ফিশার ইফেক্টটা আসছে কোথা থেকে? পিপিপি থেকেই তো আসছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, সো যে আসলে ফিশার ইফেক্ট বিলিভ করে সে পিপিপিও বিলিভ করে। ওকে, সো আমি এখানে ফর্মুলাটা তৈরি করে নিচ্ছি 1 প্লাস আইএইচ আর 1 প্লাস আইএফ, এখানে আমি -1। একটু ভ্যালুগুলো একটু বসাই দাও কাইন্ডলি। 1 প্লাস 0.04, 1 প্লাস 0.02, -1, কত আসছে? পয়েন্ট 0.0196। ওকে, 0.0196। সো এখানে আমরা যেহেতু পজিটিভ ভ্যালু পাচ্ছি, এটার ইন্টারপ্রিটেশন কি হবে? ফরেন কারেন্সিটা হচ্ছে অ্যাপ্রিশিয়েট করতেছে। রাইট। এখন আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট উইল বি দ্য অ্যাডজাস্টেড স্পট রেট আফটার 1 ইয়ার। তাহলে আমরা এখন যদি আমাদের নিউ স্পট রেটটা বের করি তাহলে সেটা কত হবে? বা S1 যদি লিখি ডাইরেক্টলি, 0.9 ইনটু 1 হ্যাঁ, আগে যেহেতু এটা 0.90 টা দাম ছিল, তার সাথে এই অ্যাডজাস্টমেন্টটা করো 1 প্লাস 0.0196, তাহলে আমি পেয়ে যাচ্ছি ডলার 0.9176, তাই না? শেষ, এটাই ম্যাথ ছিল।
আচ্ছা ওই পার্টটা একটু আরেকবার বলবো যে আমরা কেন পিপিপি এর ফর্মুলা নিলাম আর ফিশার ইফেক্টেড নিলাম না? কারণ তুমি দেখো, আমি যখন ফিশার ইফেক্টের ফর্মুলাটা তৈরি করছিলাম তখন আমরা কি বলছিলাম যে এক্সপেক্টেড তোমার কথা শোনা যাচ্ছে না। ও মিউট করছে ও ইয়া করছে। আচ্ছা সরি কি বলছিল আবার একটু? হচ্ছে কেন হচ্ছে আমরা পিপিপি এর ফর্মুলাটা নিলাম এবং আমরা আইএফএ ফর্মুলা কেন নিতে পারলাম না? কারণ আইএফএ ফর্মুলাটা বানানোর সময় আমরা ধরে নিয়েছিলাম যে রিয়েল ইন্টারেস্ট রেটটা দুই দেশেই সমান। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ম্যাথটা তো সমান না, তাই আমরা পারি নাই, আমাদের পিপিপি ফর্মুলাতে যাওয়া লাগছে। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে আরেকটা পিপিপি এর ম্যাথ দেখাই, যেটা হলো স্যার পরীক্ষায় দিছিল, তারপরে শেষ করে দেব। একটা কোশ্চেন দিছিল না যে এক্সিকিউট করবে কি করবে না, এরকম একটা কোশ্চেন ছিল, ভুলে গেলাম। মানে এরকম একটা কোশ্চেন ছিল না যে ফারহানকে পাঠাইছিলাম। হ্যাঁ পাইছি, মনে পড়ছে এই ম্যাথটা। আচ্ছা এটাই একটা লাস্ট ম্যাথ হিসেবে শেষ করে দিচ্ছি। এই ম্যাথগুলো যে আসবে তা না, রাদার হলো যে প্র্যাকটিসের জন্য আর কি, শুধুমাত্র। এই ম্যাথটা আসছিল। Assume that you believe purchasing power parity exists, you expect the inflation during the মনে পড়ে এই ম্যাথটা যে আসছিল? Assume that you believe PPP exists. You expect that inflation in Canada during the next year will be 3% and inflation in US will be 8%. So এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পেলাম, একটা হলো ক্যাপিটাল IH is 0.08 আর বিদেশ মানে কানাডা হলো 0.03. Okay. Today the spot rate of Canadian dollar is 0.90. তাহলে S is equal to $0.90 per Canadian dollar. And 1 year future contract of the Canadian dollar is priced at 0.88. So আমি এই রেটে এখন কন্ট্রাক্ট করতে পারবো। Estimate the expected profit or loss if an investor sold a 1 year future contract today on 1 million Canadian dollar and settled this contract on the settlement date. আচ্ছা, so যদি এই সময় মানে এই বর্তমান সময় আমার এই কন্ট্রাক্টটা যদি এখন আমি এক্সারসাইজ করি 1 বছর পরে, 1 বছরই তো না সেটেলমেন্টটা, কি 1 বছর পরে না? হ্যাঁ, নেক্সট ইয়ার। ওকে, সো চলো আমরা একটা জিনিস ক্যালকুলেট করি আজকে। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ম্যাথ করে কি বের করছিলাম বলতে পারবা যে আমাদের লাস্টে এন্ড গোলটা কি ছিল? আমরা ইএফ ক্যালকুলেট করে তারপর কি বের করতাম? অ্যাডজাস্টেড স্পট রেট, মানে 1 বছর পরে স্পট রেট কত হতে পারে, মানে মার্কেট রেটটা কত হতে পারে, এই জিনিসটা আমরা ক্যালকুলেট করতাম না এতদিন। আচ্ছা, সো তুমি এখন আজকের দিনে বসে একজনের সাথে কন্ট্রাক্ট করতে পারো যে আমি ঠিক আছে, আমি আপনার কাছ থেকে আমি আপনাকে 1 বছর পরে প্রতি কানাডিয়ান ডলারে 0.88 করে দিব। সো তুমি যদি এরকম হয় যে তুমি পরে দেখলা যে মার্কেটে এটার দাম হয়ে গেছে 0.90, সো অ্যাজ আ সেলার তুমি কি লাভ করলা নাকি লস করলা? কোশ্চেনটা বুঝি নাই। কোশ্চেনটা ছিল এরকম যে আমি এখন সেলার, কিন্তু হ্যাঁ আমি একজন সেল করি, আমি হলো ডলার সেল, কানাডিয়ান ডলার সেল করি, আমি কানাডিয়ান ডলার সেলার, এবং আমি তোর সাথে আছে কন্ট্রাক্ট করলাম যে 0.88 আমরা 2025 সালে
এই রেটে এটাকে এক্সিকিউট করব, ঠিক আছে? কিন্তু 2025 সালে এসে আমরা দেখলাম যে মার্কেটে এটা সেল হচ্ছে প্রতি কানাডিয়ান ডলার 0.92 তে। তার মানে এখন আমার কোয়েশ্চেন হলো, অ্যাজ আ সেলার আমি লাভ করলাম নাকি লস করলাম যদি আমি এই কন্ট্রাক্টে যাই? লস করলাম না। কিভাবে? ডলার ভ্যালু তো কম পাইতেছি আমি এখন। আমি সেলার তো যদি ফিক্স করে থাকি 0.8 এটা পাবো, আর যদি কারেন্ট মার্কেট 0.92 হয় তাহলে 0.92। হ্যাঁ, তার মানে কি যে যেই জিনিসটা অনেক ভ্যালুয়েবল আমি এটা কম দামে মানে ইয়াতে দিয়ে দিতে পারতেছি। হ্যাঁ, তাই না? আমি তো ওই লোকের কাছে যখন বেচবো আমি তো তাকে 88 সেন্ট দেব, কিন্তু হোয়ারএজ মার্কেটে তো এটা জিনিসটা দাম আরো বেশি, তাই না? কিন্তু যদি এমন হয় যে ওই দিন মার্কেটে এসে এটা দাম কমে গেল 84-এ, তখন কি আমার লস হয়ে গেল না? কারণ জিনিসটা মার্কেটে অনেক কম দাম কিন্তু আমার ওই লোকের কাছে বেচতে হচ্ছে বেশি দামে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এই থিওরিটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এই ম্যাথটা করা এখন সহজ হয়ে যাবে। চলো আমরা করি। ফার্স্ট অফ অল আমাদের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা এখন আমাকে একটু বলতে পারবে এখন আমি কোন ফর্মুলায় যাব? ফিশার ইফেক্টের না পিপিপির? ফিশারে যাব না, ইনফ্লেশন দেওয়া, সো পিপিতে যাব। পিপিপিতে যাব, রাইট। তাহলে ফর্মুলাটা লিখি, EF is equal to 1 plus capital IH 1 plus capital IF। পিপিতে গেলাম আর ফিশারে গেলাম না কেন? ফিশারে হলো তোর নমিনাল ইন্টারেস্ট রেট নিয়ে এখানে, মানে পিপিপি হলো তোর ইনফ্লেশন, আর কি নাম এটা, ফিশার হলো ইন্টারেস্ট রেট। সো তোর ইনফরমেশন কোনটার জন্য দেওয়া আছে? ইনফ্লেশনের জন্য না? তো আগের ম্যাথটাতেও তো এরকম টাইপের ইনফরমেশনই দেওয়া ছিল, এটাকেও তো ইনফ্লেশন রেটই বলতেছে না, আমরা মাইনাস করে বের করে তো ইনফ্লেশন রেটই পাচ্ছি না, নমিনাল ইন্টারেস্ট রেট থেকে রিয়েল ইন্টারেস্ট রেট মাইনাস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো করলাম। দেখ, যে নমিনাল ইন্টারেস্ট রেট ছিল ওখান থেকে রিয়েল ইন্টারেস্ট গুলো বাদ দিয়ে এটাকে ইনফ্লেশন রেটে কনভার্ট করে তারপরে পিপিপির ফর্মুলাতে গেলাম। সেম ভাবে, একদম সেম ভাবে আমি আবারও পিপিপির ফর্মুলায় যাব। একটু আমাকে বলতো ভ্যালুটা কত, আমি ম্যাথ লিখলাম না। ওকে, 0.0485 এই যে ভ্যালুটা বের করলাম, তাহলে এখন কি আমি আমার অ্যাডজাস্টেড স্পট রেটটা বের করতে পারতেছি? কত আমার অ্যাডজাস্টেড স্পট রেট কেমনে ক্যালকুলেট করব? বর্তমানে কততে চলে? 0.90 তে, তাই না? তাহলে 0.90 ইনটু 1 প্লাস 0.0485, সেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কত পাই? 0.9437। আচ্ছা, আর আমি যদি সেটেল করতে পারি অ্যাজ অ্যান ইনভেস্টর, সেটেল করব আমি কততে? 0.88-এ। তার মানে হলো একটা জিনিসের মার্কেট ভ্যালু হলো 94 পয়সা, কিন্তু আমি ওই লোকের কাছে কততে, মানে সে আমার কাছ থেকে কত দিয়ে কিনে নিচ্ছে? 80। তো ওই লোক লস করতেছে না, আর আমি লাভ করে ফেলতেছি না? হ্যাঁ, তো কত লাভ করতেছি? ওই ডিফারেন্সটা 1 মিলিয়ন দিয়ে ইনটু করলেই হয়। আচ্ছা, তাহলে একবার ডিফারেন্স না লিখে আমি প্রফিটটাই লিখি। প্রফিট আমি এখানে কানাডিয়ান ডলার বেচতেছি না মানে কিনতেছি, কোনটা করতেছি? এটা তুমি হলো কানাডিয়ান ডলার সেল, এই যে এখানে কি লিখছিল জানি, একটু দেখতেছি। টুডে দ্য প্রাইস এস্টিমেট দ্য প্রফিট অর লস ইফ অ্যান ইনভেস্টর সোল্ড। আমি কি এখন কানাডিয়ান ডলার সেল করতেছি? হ্যাঁ, তুই 1 বছর পরে তোর কাস্টমারের কাছে কানাডিয়ান ডলারগুলো বিক্রি করে দিবি। তাহলে আমি যদি কানাডিয়ান ডলার বিক্রি করি, আমার মার্কেটে যদি এখন আমি 1 কানাডিয়ান ডলারের জন্য 0.94 পেয়ে থাকি আর কি, $94 পেয়ে থাকি, আর আগে মানে কন্ট্রাক্ট ছিল আমার 0.88, তাহলে আমার কাছে লস হইতেছে না ডলারের দিক থেকে? এখন তুই কিন্তু 0.88 দিয়ে কিনছিস না, তুই 0.88 দিয়ে বিক্রি করতেছিস। মানে আমি কমে বিক্রি করে দিচ্ছি, আমি হচ্ছে কি, মানে ধর তুই যেই পণ্যটার অ্যাকচুয়াল দাম 95 টাকা, সেটা ওই লোকের কাছে তুই 88 টাকায় বিক্রি করতে পারতেছিস, তাহলে এটা তোর জন্য ভালো না?
কেমনে আমি লসে বিক্রি করতেছি না? না আমি তো আবার বলছি মার্কেট প্রাইস আর এটা হলো তো সেলিং প্রাইস। মানে ধর একটা চিপস, এই চিপসটা তার জন্য না লাভ হইতেছে, আমি যেটা বুঝতেছি এখানে যে সে আচ্ছা কমে কিনতে পারতেছে। ও ওয়েট আচ্ছা আচ্ছা এখানে তো হ্যাঁ সেলিং আর বাইং এর একটা বিষয় আছে। ওয়েট আচ্ছা আমি একটু চেক আরেকবার দেখে নিচ্ছি। থ্যাংক ইউ আচ্ছা মার্কেটে এটা হলো তোর 0.95 এ তখন ট্রেডেড হবে আর আমার দিতে হবে হলো 0.88 এ, তাই না? হ্যাঁ তাহলে লস হবে। আচ্ছা আমার তো লস হচ্ছে কারণ হচ্ছে আমি তো বেশি টাকা পাইতে আমি কম টাকা পাইতেছি। হ্যাঁ থ্যাংক ইউ শ্রাবণী, এটা লস হবে, আমি খেয়াল করিনি। লস হবে এইজন্য কনফিউজিং লাগতেছিল। থ্যাংক ইউ সো মাচ। এটার সাথে 1 মিলিয়ন দিয়ে মাল্টিপ্লাই কর, তখন তোর যে ভ্যালুটা আসবে 63,700. Okay, so that will be your loss 63,689, তাই না? লস সেটাই, মানে আমি তো এটা আরো বেশি দামে বেচতে পারতাম, আমি তার কাছে কম দামে বেচে দিচ্ছি। থ্যাংক ইউ, খেয়াল করে নিন ফার্স্ট টাইম। 63,689 হবে। ওকে ডান। দেন কয়টা ম্যাচ যদি দাগায় পরে দিলেও হবে, সমস্যা নাই। আর হচ্ছে যে চেক কেমনে বাইপাস করব এটা একটু দেখা দাও। ও আচ্ছা চেক বাইপাস, এটা রুলস মানে এটার সিস্টেমটা এটা দেখা দিচ্ছে। তোমার চ্যাপ্টার 8 সহ পিডিএফটা যেটা এখন আমাদের পড়াইলা ওটা একটু পাঠাই ও শেয়ার করব আর কি। আচ্ছা এই যে ম্যাথটা তুই করবি, হ্যাঁ এটা যদি এটা সলিউশনটা আমাদের কাছে নাই, তো এটা কপি করে পেস্ট করবি। তারপরে তো চেকের একটা লিংক আসে, সো চেকের লিংকে যাবি। তারপর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হলো homeworkify.st, এটাতে যেতে হবে। এরপরে চেকের এটা কপি করতে হবে, ওইখানে যে পেস্ট করতে হবে। তারপরে একটা ক্যাপচা, সরি নো সলিউশন ফাউন্ড। আচ্ছা এখানে এই কোশ্চেনটার নাই, which is very rare case। আচ্ছা তাহলে এই লিংকের না থাকলে পরের লিংকটা দেখবি। আচ্ছা এটা করলাম, সার্চ করলাম। আচ্ছা এটা আমাদের বাট টিপিক্যালি হ্যাঁ আচ্ছা বুঝছি। আচ্ছা অন্য একটা কোশ্চেন দিতে, বাট ওই তো ক্যাপচা করবি, তারপরে অ্যাড দিবে, অ্যাড দেখবি। ওই তো বুঝছি, ওই বুঝছি ওই অ্যানসারগুলো তুমি যাইতে পারলেই হবে যে ম্যাথগুলো করব। লিংকটা দিয়ে রাখতেছি। অলরাইট, তাহলে আমরা আজকে শেষ করতেছি। আর ছোট করে তাহলে একটা ওভারভিউ দিয়ে নিতেছি। ভিডিও কত জিবি হইছে জানো? 16 জিবি 1 ঘন্টা 51 মিনিটের। উইন্ডোজেরই একটা সমস্যা, অনেক বড় ইয়া হয়, ওবিএস আবার ছোট হয়। আচ্ছা আমি একটা ছোট্ট করে একটা রিভিউ করে দিচ্ছি এই টেবিলটায়। আমি আজকে তিনটা জিনিস কভার করছি, একটা হলো আইআরপি, একটা হলো পিপিপি, আর একটা হলো আইএফএ। ইন্টারেস্ট রেট প্যারিটিতে আমি কথা বলছিল যে ইন্টারেস্ট রেটের সাথে ফরওয়ার্ড রেটের কি বলে অ্যাডজাস্টমেন্ট কত কেমন হবে, এটা নিয়ে হলো ইন্টারেস্ট রেট প্যারিটি। আমার বলা হচ্ছিল যে আমি আসলে যেই দেশে ইনভেস্ট করি না কেন আমার রিটার্নটা আসলে সমানই হবে, যদি সমান না হয় তাহলে আমার আরবিট্রেজের সুযোগ থাকবে। পারচেজিং পাওয়ার প্যারিটিতে বলতেছিল যে আমি একই গুডস যেই দেশ থেকেই কিনি না কেন, দিস উইল অলওয়েজ বি কি বলা যায় যে দ্য প্রাইস উইল বি সেম ডিনোমিনেটেড ইন আ সিঙ্গেল কারেন্সিতে। আর এখানে পিপিপি কাজ করে হলো যে ইনফ্লেশনের সাথে এক্সচেঞ্জ রেট, স্পট এক্সচেঞ্জ রেটের পার্থক্য বা রিলেশনশিপটা কি হবে সেটা নিয়ে কাজ করে পিপিপি। ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট, এই দুইটা থিওরিকে একসাথে মার্জ করে এই থিওরিটা ফিশার ইফেক্টটা বানানো হয়েছে। ফিশার ইফেক্টটা হলো যে যদি আমার কাছে ডিরেক্ট ইনফ্লেশনের ডেটা না থাকে তখন আমি নমিনাল ইন্টারেস্ট রেট থেকে ইনফ্লেশনের ডেটা নিব, তারপরে ওটার উপরে পিপিপি অ্যাপ্লাই করে আমি ফিশার ইফেক্টের যে এক্সচেঞ্জ রেট এটা বের করতে পারবো। সো এটাই ছিল হলো তিনটা থিওরি অ্যাজ আ হোল। সো আমরা আমাদের যেই সিলেবাস সেই সিলেবাসের আমরা রেজনিকের চ্যাপ্টার 6, মাদুরার চ্যাপ্টার 7 এবং মাদুরার চ্যাপ্টার 8 এই তিনটা চ্যাপ্টারের একটা ওভারভিউ আমি দিয়ে ফেলছি। এখন নিজেদের একটু পড়ালেখা করা লাগবে। ওকে, দ্যাট উইল বি দ্য এন্ড। আল্লাহ হাফেজ। তুমি যেটা দেখাইছো ওটা কি সিলেবাস ছিল আমাদের? থ্যাংক ইউ রিহান। হ্যাঁ সিলেবাস ছিল। ওকে, থ্যাংক ইউ রিহান।